নমস্কার বন্ধুরা, সানডে উইথ শাশ্বতী চ্যানেলে আমি শাশ্বতী আবারও একটা রবিবারের দুপুরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ আমি নিয়ে এসেছি শ্রী গিরিবালা দেবীর একটি সুন্দর গল্প। গিরিবালা দেবীর জন্ম 1891 সালে পাবনায়। তিনি ছিলেন ঔপন্যাসিক ও ছোট গল্পকার। তার পিতা দীননাথ শাস্ত্রী 1980 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের লীলা মজুমদার পুরস্কার লাভ করেন। তাহলে আসুন আমরা শুনতে থাকি শ্রী গিরিবালা দেবীর লেখা গল্প জাগরণ। দুর্গাপুর গ্রামে খরস্রোতা নদীর অদূরে কয়েকখানি মৃন্ময় কুটির ঘেরা পরিষ্কৃত অঙ্গনে দাঁড়াইয়া কাত্যায়নী ভাতৃবধূর উদ্দেশ্যে ডাকিলেন, রানী। শয়নগৃহের অর্ধন্মুখ দ্বারের মধ্য হইতে মুখ বাহির করিয়া রানী উত্তর করিল, ডাকছিলে দিদি? হ্যাঁ, ডেকেছি। তুমি নাকি আজ কলকাতা যাচ্ছ রানী? ননন্দার ঔৎসুক্যপূর্ণ মুখখানির দিকে চাহিয়া রানী মৃদু স্বরে কহিল, আজ রাত 10টার গাড়িতে যাবার কথা ঠিক করে বাবা চিঠি লিখেছেন, আজই যাব। বধূর মুখ হইতে এ উত্তরটি কাত্যায়নী বোধহয় প্রত্যাশা করেন নাই। তিনি ঈষৎ মনক্ষুণ্ণ হইয়া ব্যথিত কণ্ঠে কহিলেন, যাচ্ছ তো রানী, কিন্তু এবার বেশি দিন থেকো না। আমি আশ্বিন মাসেই তোমাকে আনতে পাঠাবো। নিজের ঘর সংসার ফেলে 12 মাস বাপের বাড়িতে থাকলে তোমার চলবে কেমন করে বোন? কাত্যায়নীর কথায় রানীর অধরে একটু মৃদু হাস্যের রেখা খেলিয়া গেল। তাহার আবার ঘর সংসার! সে দরজা ধরিয়া চিত্রিত প্রতিমার মতন তেমনি দাঁড়াইয়া রহিল, কথা কহিল না। রানীর চিন্তাপূর্ণ সুন্দর মুখখানির দিকে কয়েক মুহূর্ত চাহিয়া চাহিয়া কাত্যায়নী কার্যান্তরে চলিয়া গেলেন। 3 বৎসর হইল ধীরেনের সহিত রানীর বিবাহ হইয়াছে। রানী ধনবান পিতার পরমাদরে পালিত কন্যা। তাহার বড় 2টি বোনের অনেক অর্থ ব্যয় করিয়া ও বহু অনুসন্ধানের পর ভালো পাত্রেই বিবাহ হইয়াছে। একটি ডেপুটি, অপরটি পুলিশ বিভাগের বড় চাকুরে। সর্বকনিষ্ঠা রানীর জন্য পিতা অনেক বাছিয়া অনেক অনুসন্ধানের পর পিতৃমাতৃহীন সদ্য এফএ পাস ধীরেনকেই মনোনীত করিয়া তাহার হস্তে কন্যা সমর্পণ করিয়াছিলেন। আশা করিয়াছিলেন ছোট জামাইটিকে নিজের কাছে রাখিয়া নিজে চেষ্টা করিয়া তাহাকে উপার্জনের পথ দেখাইয়া দেবেন। কিন্তু 2 দিন না যাইতে তাহাদের ভুল ভাঙিতে বিলম্ব হইল না। শ্বশুরের চিরপোষিত আশা ভরসার মূলে কুঠারাঘাত করিয়া ধীরেন শ্বশুরের আশ্রয় ত্যাগ করিল। কলেজ ছাড়িয়া তাহার পতিপুত্রহীনা বিধবা ভগিনীকে লইয়া নিজের গ্রামে সংসার পাতিয়া বসিল। শ্বশুর জামাতার জন্য কয়েকদিন ব্যক্তিবিশেষের মোসাহেবি করিয়া কোনো সরকারি অফিসে মাসিক 100 টাকা মাহিনার একটি চাকরি জুটাইয়া ধীরেনকে অবিলম্বে কার্যক্ষেত্রে উপস্থিত হইবার জন্য পত্র লিখিলেন। তাহাতে আরও জানাইলেন যে তাহার বাড়ির সংলগ্ন একখানি ক্ষুদ্র বাড়ি মাসিক 20 টাকা ভাড়ায় তিনি জামাতার জন্য স্থির করিয়া রাখিয়াছেন। শ্বশুর বাড়িতে থাকা তাহার অমত হইলে সস্ত্রীক সে বাড়িতে স্বচ্ছন্দে থাকিতে পারিবে। আবশ্যিক হইলে তিনি 2-4 টাকা কন্যা জামাতাকে সাহায্য করিতে কাতর হইবেন না, ইত্যাদি ইত্যাদি। জামাতা উত্তরে লিখিলেন, আমার বাড়িতে যে জোত জমা আছে তাহাই ভোগ করিবার লোকাভাব। আমি পরের গোলামি করিতে ইচ্ছুক নহি, আর নিজের পৈতৃক ভিটা চাবি বন্ধ করিয়া শহরে থাকিবার প্রবৃত্তি আমার নাই। জামাতার এই মূঢ়ের ন্যায় অসংযত ব্যবহারে এই শাশুড়ি ব্যতীত শ্বশুরবাড়ির সকলেই তাহার উপর মর্মান্তিক চটিয়া রহিল। রানীও তাহাদেরই দলভুক্ত।
শ্রাবণের ঘনঘোর মেঘাবৃত রাত্রি। আজ আকাশ তারার হার গলায় পড়িয়া চন্দ্রকিরণে সমুজ্জ্বল হয় নাই। পুঞ্জ পুঞ্জ কালো মেঘগুলি দুর্গাপুরের সমস্ত আকাশকে সমাচ্ছন্ন করিয়া রাখিয়াছে। ধীরেন তাহার নির্জন শয়নগৃহের মেঝেতে মাদুর বিছাইয়া একটি ক্ষীণপ্রভ প্রদীপের মৃদু আলোকে কি একখানি বহি নিবিষ্ট মনে পড়িতেছিল। তাহার আশেপাশে অনেকগুলি মোটা মোটা বহি ইতস্তত সজ্জিত রহিয়াছে। এ অধ্যয়নশীল যুবক কলেজের সম্পর্ক ছাড়িয়া দিলেও লেখাপড়া সে ছাড়িয়া দেয় নাই। তাহা তাহার শয়নগৃহের স্তূপীকৃত পুস্তকপূর্ণ সেলফ এবং পঠ্যমান পুস্তকে একাগ্রতা দেখিলেই সুস্পষ্টরূপে উপলব্ধ হয়। যাত্রার অনতিবিলম্বে সুসজ্জিতা রানী ঘরে প্রবেশ করিয়া অধ্যয়নরত ধীরেনের দিকে চাহিয়া মৃদু কণ্ঠে কহিল, আমি এখন যাচ্ছি। ধীরেন পঠ্যমান পুস্তক হইতে নয়নযুগল উত্তোলন করিয়া স্নেহপূর্ণ কণ্ঠে কহিল, এখনই যাচ্ছ রানী? রাত 10টায় গাড়ি, এত তাড়াতাড়ি কেন? রানী ধীরেনের কথায় বাধা দিয়া কহিল, একটু শিগগির করেই যেতে হবে, যা মেঘ করেছে, বৃষ্টি এলে গরুর গাড়িতে আজ আর স্টেশনে যেতে পারা যাবে না। একটু হাসিয়া বিদ্রুপপূর্ণ কণ্ঠে ধীরেন কহিল, আজে আধার রেতে আমার হৃদয়টি আরও গাঢ় অন্ধকারে নিক্ষেপ করে তুমি চলে যাবে? বৃষ্টি যদি তোমায় যেতেই না দেয়, তাহলে বিশেষ কি আর ক্ষতি হবে রানী? ক্ষতি আর কি, তবে সরকার মশাই আর ঝির যা কষ্ট, তাদের তো বাপের জন্মে এমন কুঁড়ে ঘরে বাস করবার অভ্যাস নেই। ধীরেন ব্যথিত বিবর্ণ মুখে রানীর গর্বভরা গৌর মুখখানির দিকে চাহিয়া রহিল। একটি কঠিন উত্তর তাহার ওষ্ঠাগ্র হইতে বাহির হইবার জন্য আকুলি বিকুলি করিয়া উঠিল। সে কষ্টে মনঃসংযম করিয়া ধীর শান্ত কণ্ঠে কহিল, তোমার বাবা ধনবান লোক, তাঁর বাড়ির ঝি চাকরকে আমার কুঁড়ে ঘরে রাখতে চেয়েছিলাম। এর জন্য আমার অপরাধ হয়েছে রানী, তুমি আমায় মাপ করো। রানী তাচ্ছিল্য ভরে মুখখানি ঘুরাইয়া কহিল, আমার বাপ তুলে গাল দিচ্ছ? আমার বাবা ধনবান হন আর না হন, কিন্তু তোমার মতো ছোট লোক নন। সকলেই যদি বড় লোক হবে রানী, তাহলে ছোট লোকও তো কাউকে হতে হবে। যাবার সময় মাথা গরম কেন করছো? এসব কথা থাক, আশ্বিন মাসে কিন্তু তোমায় আসতে হবে। আমি গিয়ে তোমায় নিয়ে আসব। তুমি এখানে না থাকলে আমার ঘর সংসার সব অন্ধকার। ধীরেনের কথা শেষ হইবার পূর্বেই রানী তীক্ষ্ণ কণ্ঠে কহিল, যে তোমার আলো করা ঘর সংসার, তার আবার অন্ধকার। আশ্বিন মাসে আমার দিদিরা আসবেন, তখন কেমন করে আসা হবে? হঠাৎ ম্লান আলোকে ধীরেনের বেদনাপূর্ণ মলিন মুখখানির দিকে চাহিয়া রানীর মুখের কথা মুখেই মিলাইয়া গেল। তাহার গর্বভরা হৃদয় কোণে একটু ক্ষীণ করুণার ধারা উচ্ছ্বসিত হইয়া উঠিল। সে নীরবে নতবদনে চিন্তা করিতেছিল, আজ যাইবার সময় অনর্থক গায়ে পড়িয়া স্বামীকে এতটা দুঃখিত করা তাহার বোধহয় ভালো কাজ হইল না। সে বেচারা না হয় গরিবই আছে, তবু তো স্বামী। তাহার গর্বভরা মন উত্তর করিল, অন্যায় আবার কিসের? যাহারা গরিব তাহাদের ধনবানের দুহিতার নিকটে এমন একটু আধটু কথা না শুনিলে চলিবে কেন? অনেকক্ষণ কাটিয়া গেল, অথচ ঘরের মধ্যে দুইটি প্রাণীর কথা বলিবার কোনো লক্ষণই প্রকাশ পাইল না। আকাশে মেঘ গর্জনের সাথে সাথে টিপি টিপি বৃষ্টি পড়িতে শুরু হইল। বর্ষণ মৃদু বাতাসে ঘরের দীপশিখাটি ঈষৎ কম্পিত হইতেছিল। বাহির হইতে রানীর বাপের বাড়ির ঝি ডাকিয়া বলিল, কই গো দিদিমণি, শুধু শুধু দেরি করছো কেন? বৃষ্টি এলো যে। ঝির আহ্বানে রানীর
চমক ভাঙিল। সে ধীরেনের দিকে চাহিয়া মধুর কণ্ঠে কহিল, তাহলে আমি আসি? ধীরেন রানীর মুখের উপর উদাস দৃষ্টি নিবদ্ধ করিয়া ম্লান মুখে উত্তর করিল, আবার এসো রানী। বর্ষান্তে শরৎ আসিয়াছে। নদীর কূলে কাশ তৃণগুলি শুভ্র ফুলে ভরিয়া গিয়াছে। সাধকের হৃদয়তন্ত্রীতে ও রাখালের বাঁশরিতে আগমনীর করুণ স্বরের মূর্ছনা ঝঙ্কৃত হইয়া উঠিতেছে। সেদিন প্রাতঃকালে শয্যা ত্যাগ করিয়াই কাত্যায়নী পাঠনিরত ধীরেনের গৃহদ্বারে দাঁড়াইয়া ডাকিলেন, ধীরু, কথা বললে কি কানে যায় না? ধীরেন বিস্মিত নয়নে দিদির মুখের দিকে চাহিয়া স্মিত কণ্ঠে কহিল, কোন কথা তোমার শুনছি না দিদি? কোন কথা শুনেছ? আজ কদিন হলো বলছি রানীকে নিয়ে আয়, তা সে কথা কান দেওয়াই হয় না যে। আমার কেন যে এত মাথা ব্যথা ভাই, আমায় কাশি পাঠিয়ে দিয়ে তোরা যা যা খুশি তাই কর, দেখতেও আসবো না, বলতেও আসবো না। ধীরেন কলহাস্যে গৃহখানি মুখরিত করিয়া কহিল, এ মাথা ব্যথার হাত এড়িয়ে দুই ভাই বোনের বেশ নিশ্চিন্ত মনে কাশিবাসী হওয়াটাই সব চাইতে ভালো দিদি। একটু থামিয়া আবার কহিতে লাগিল, এতদিন মনে না করিয়ে বড়ই অন্যায় করেছ দিদি, এখন তাড়াতাড়ি বোঁচকা বাঁধা শুরু করো গে। ধীরেনের কথার সুরে এবং বলিবার ভঙ্গিতে কাত্যায়নী আর গাম্ভীর্য রক্ষা করিতে পারিলেন না। হাসি মুখে রণে ভঙ্গ দিয়া কার্যান্তরে চলিয়া গেলেন, কিন্তু কার্যের কথা ভুলিলেন না। মধ্যাহ্নে বধূকে আনিবার জন্য ভাইকে ধরিয়া বসিলেন। দিদির পুনঃ পুনঃ মিনতিভরা অনুরোধে ধীরেন ধীর গম্ভীর কণ্ঠে কহিল, তুমি রোজই এক কথা বলো দিদি, কিন্তু আমি আনতে গেলেই কি সে আসবে? কয় মাসের ভিতর যে একখানা চিঠি পর্যন্ত লেখেনি। ভ্রাতার কথায় বাধা দিয়া কাত্যায়নী কহিলেন, তুই শুধু তার দোষই খুঁজে বেড়াবি ধীরেন। ছেলে মানুষ, চিঠি যদি নাই লিখে থাকে তাতে এমন কি দোষ হয়েছে? হয়তো চিঠি লেখার কথা তার মনেই নেই। দিদির কথায় ধীরেন একটু ক্ষোভের হাসি হাসিল। কোনো উত্তর দেওয়া নিষ্ফল বুঝিয়া চুপ করিয়াই রহিল। পতিপুত্রহীনা কাত্যায়নীর শূন্য হৃদয় রানী যে কতখানি পূর্ণ করিয়া রাখিয়াছে এ কথা রানীর নিকট অপ্রকাশ থাকিলেও ধীরেনের নিকট অপ্রকাশ ছিল না। রানীর প্রতি যে হৃদয় মাতার স্নেহে ভগিনীর প্রীতিতে পরিপূরিত, অন্যায়ের প্রমাণ দেখাইয়া দিদির সেই স্নেহ মমতাময় হৃদয়ে ধীরেন আঘাত করিতে পারিল না। ভ্রাতার নিরুত্তর গম্ভীর মুখখানির দিকে চাহিয়া চাহিয়া কাত্যায়নী যখন বস্ত্রাঞ্চলে চক্ষু আবৃত করিলেন, তখন আর ধীরেনের আপত্তির কোনো কথাই মনে স্থান পাইল না। এই অন্ধ ভালোবাসার নিকট সে যেন পরাজয় স্বীকার করিয়া রানীকে লইয়া আসিবার ব্যবস্থা করিতে লাগিল। শরতের মধুর অপরাহ্ন, সন্ধ্যার অন্ধকার রূপ প্রফুল্ল ধরণী দেহে ঘনীভূত হইয়া আসিতেছে। কলকাতার হ্যারিসন রোডের উপর একখানি বৃহৎ বাড়ির নির্জন ছাদে বসিয়া কয়েকজন রমণী গল্প করিতেছিলেন। রানীর বড়দিদি মৃণালিনী কহিলেন, আজ ধীরেন খুব জব্দ হয়ে ফিরে গেল। মেজ মণিমালা অদূরে উপবিষ্টা রানীর দিকে চাহিয়া উত্তর দিলেন, রানী না গিয়ে বেশ করেছে। ধীরেনের তো পাড়াগাঁয়ে খড়ের ঘরে বাস করবার অভ্যাস আছে, তা বলে ও কেন সেখানে মরতে যাবে? মৃণালিনী বলিলেন, দুটো ভাত দুখানা কাপড়ের দুঃখেই কি রানী বনবাসে যাবে? ওর কি ভাত কাপড়ের দুঃখ আছে? বাপ রয়েছে, ভাই রয়েছে, তাছাড়া আমরা দু বোন তো হাবাতের হাতে পড়িনি। মৃণালিনী ও মণিমালার মুখে গর্বের হাসি ফুটিয়া উঠিল। বধূ নীলিমা এতক্ষণ চুপ করিয়াই ননদদিগের মন্তব্যগুলি শুনিয়া যাইতেছিল।
এখন আর উত্তর না দিয়া থাকিতে পারিল না। ধীর স্বরে বলিল, ঠাকুরঝি, তোমরা বলছো রানীর বাপ ভাই আছেন, ভগ্নিপতিরাও বড় মানুষ, কাজেই রানী স্বামীর সঙ্গে শ্বশুরবাড়ি না গিয়ে খুব ভালো কাজ করেছে। কিন্তু এরকম কাজ যেন পৃথিবীতে আর কেউ ভ্রমেও না করে। স্বামী তার 7 পুরুষের ভিটায় চাবি বন্ধ করে পরের গোলামি করতে আসেনি, এই অপরাধে স্ত্রী স্বামীর ঘর করেন না। রানী যদি আমার বোন হতো তাহলে 7 জন্মে আমি ওর মুখ দেখতাম না। অতুল ঐশ্বর্যশালী পিতার একমাত্র উত্তরাধিকারিণী স্পষ্টবাদিনী এই বধূটিকে দেখিয়া শ্বশুরবাড়ির সকলেই একটু সমীহ করিয়া চলিত। তাই অপ্রিয় সত্য কথা শুনিয়া ননদিনীরা পরস্পরের মুখ চাওয়াচাই ভিন্ন, আর কোনো কথার উত্তর করিল না। নিচে হইতে ঝি ডাকিল, তাঁতি বউ কাপড় এনেছে, দিদিমণিরা নেবে এসো গো। মৃণালিনী ও মণিমালা উঠিয়া গেল। রানী নীলিমার কোলের উপর মুখখানি লুকাইয়া উচ্ছ্বসিত বাষ্পবাড়িতে বক্ষস্থল সিক্ত করিয়া ফেলিল। আজ প্রাতঃকালে সে যখন ধীরেনের মুখের উপর তাহার বিলোল বিস্ফারিত নয়নদয় স্থাপন করিয়া ভরাট কণ্ঠে কহিয়াছিল, আমি কখনো আর তোমার কুঁড়ে ঘরে যেতে পারবো না, তখন একবারও মনে হয় নাই কয়েক মুহূর্ত পরে তাহার হৃদয় নদীতে বিপরীত ভাবের তরঙ্গ উঠিতে থাকিবে। আজ নীলিমার কথায় এবং তাহার দৃষ্টান্তে অনেক দিনের অনেক ত্রুটি, অনেক ভুল রানীর চক্ষুর সম্মুখে জাগিয়া উঠিল। তাহার সুপ্ত নারীত্বের জাগরণ হইল। আজ প্রভাতে বিদায়কালে স্বামীর সেই ব্যথিত ম্লান মুখচ্ছবি রানীর হৃদয়ে শূলের মতো বিঁধিতেছিল। অনুতাপের তীব্র জ্বালায় সমস্ত দিনটা জ্বলিয়া জ্বলিয়া রানী আর সহিতে পারিল না। নীলিমা সস্নেহে রানীর মস্তকে তাহার স্নিগ্ধ কোমল হস্তখানি রাখিয়া মমতাপূর্ণ কণ্ঠে কহিল, এখন কেঁদে কি হবে রানী? এতদিনে যে তোমার ভুল তুমি বুঝতে পেরেছ, এর জন্য ভগবানকে ধন্যবাদ দিও। রানী অশ্রু ভরা রুদ্ধ কণ্ঠে উত্তর করিল, তোমাকেই ধন্যবাদ দিচ্ছি বৌদি, তুমি আমায় রক্ষা করেছ। ক্ষণকাল চুপ করিয়া রানী তাহার সুকোমল করপল্লব দুইখানি দিয়া নীলিমার পদযুগল ধারণ করিয়া কম্পিত কণ্ঠে কহিল, বৌদি, তুমি দয়া করে আজই আমায় দুর্গাপুর পাঠিয়ে দাও, আমি যে আর এখানে থাকতে পারছি না। ভুল উণ্ঠিতা ননন্দার মুখখানি আপনার স্নেহ ভরা বক্ষে তুলিয়া নীলিমা কহিল, শান্ত হও রানী, আজ তো তোমায় পাঠানো যাবে না, কাল ভোরের ট্রেনে মাকে বলে নিশ্চয়ই তোমায় পাঠিয়ে দেব। ধীরেনবাবুর সঙ্গে যাওনি বলে মা মনে বড় আঘাত পেয়েছেন। তুমি এইখানে বসো, আমি মাকে বলি গে যাতে কাল সকালেই তোমার যাওয়া হয় তার ব্যবস্থা করতে। সমস্ত পথটা রানী স্বপ্নাবিষ্টের মতো বসিয়াছিল। গরুর গাড়িতে উঠিয়া সেই চিরপরিচিত রাস্তাটি দেখিয়া তাহার চমক ভাঙিল। সেই আঁকা বাঁকা পরিচিত পথঘাট আজ তাহার নয়নে কি যেন একটি অপরূপ সুসময় উদ্ভাসিত হইয়া উঠিল। তখন সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গিয়াছে। চন্দ্রের সুশীতল সুনির্মল জ্যোৎস্নাকিরণে শস্য শ্যামলা ধরিত্রী পুলকিত হইয়া উঠিয়াছেন। শতচন্দ্রের প্রতিবিম্ব বক্ষে লইয়া স্রোতস্বিনী ক্ষুদ্র নদী কোথায় কাহার উদ্দেশ্যে ছুটিয়া যাইতেছে। ঘন পল্লবিত বৃক্ষপত্রের উপর চন্দ্রকিরণ পতিত হইয়া হীরকখণ্ডের মতো উজ্জ্বল হইয়া উঠিয়াছে। সন্ধ্যা সমীরণ প্রস্ফুটিত কুসুম গন্ধ বহিয়া ধীরে ধীরে বহিয়া যাইতেছে। রানী মুগ্ধ নয়নে এই রূপরসময়ী শ্যামলা পল্লীভূমির দিকে চাহিয়া রহিল। আজ বিলাস সর্বস্ব শহরের কথা মনে হইতেই তাহার চিত্ত বিষণ্ণ হইয়া উঠিল।
নানাবিধ শব্দ করিতে করিতে গাড়িখানি তাহার গন্তব্যের পথে ধীরে ধীরে অগ্রসর হইতেছিল। রানী গাড়ি হইতে মুখ বাহির করিয়া দেখিল, সম্মুখে বারোয়ারিতলা কালীবাড়ির প্রাঙ্গণে দাঁড়াইয়া আজও তেমনি অতীত দিনের মতোই নিতাই বৈরাগী তাহার একতারা বাজাইয়া গ্রাম্য সুরে পাঁচালি গাহিতেছিল। রামের মাঝে কৈকেয়ী, রানী রামায়ণে শুনি, সে বড় অভাগিনী। এই সঙ্গীত রানীর কানে মধু হইতে মধুরতর বলিয়া মনে হইল। গাড়ি প্রাঙ্গণে পা দিয়াই রানী চাহিয়া চাহিয়া দেখিল, সেই ছোট বড় ধানের মরাই ঘেরা প্রাঙ্গণ আজও তেমনি রহিয়াছে। মঙ্গলা গাভীটি এক পার্শ্বে দাঁড়াইয়া জাবর কাটিতেছে। তাহার কয়েকদিন হইল প্রসূত কালো রঙের বাছুরটি উচ্ছ্বসিত আনন্দে সমস্ত অঙ্গনে লাফাইয়া বেড়াইতেছে। বাঘা কুকুরটা চির পরিচিতির ন্যায় রানীর সম্মুখে আসিয়া লেজ নাড়িয়া যেন অভ্যর্থনা করিতে লাগিল। এইসব দেখিয়া রানীর নয়নে জল আসিল। প্রীতিরস তাহার সমস্ত হৃদয়ে প্রবাহিত হইতে লাগিল। রানী অন্দরে ঢুকিয়াই দেখিল, আজও তাহার শয়নগৃহের মেঝেতে মাদুর বিছাইয়া ক্ষীণপ্রভ প্রদীপের নিকটে সেই অধ্যয়নরত নবীন তাপস তেমনই বসিয়া আছেন। আজ রানী আবেগপূর্ণ দৃষ্টিতে স্বামীর মুখের দিকে চাহিয়া দেখিল, যে এই অপার্থিব দেব হৃদয়ে আঘাত করিয়াছিল। এই স্বামী সৌম্য সহাস্য বদনমণ্ডল, জ্ঞান ও প্রতিভার লীলাক্ষেত্র, ওই বিস্তৃত ললাট, ওই দীপ্তিপূর্ণ আয়ত পদ্মপলাশ লোচন, ইনি কি রানীর স্বামী? ইনি যে রাজরাজেশ্বর। দীনা বিবশা বুদ্ধিহীনা রানী কিসের মোহে ভ্রান্ত হইয়া ইহাকে ব্যথিত করিতে সাহসী হইয়াছিল? একটি দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া রানী বারান্দায় উপবিষ্টা জপেরতা কাত্যায়নের নিকটে গিয়া প্রণাম করিয়া অনুতাপপূর্ণ কোমল কণ্ঠে ডাকিল, দিদি, আমি এসেছি। আমার সব অপরাধ তোমাদের মাপ করতে হবে। রানী আর কথা কহিতে পারিল না। তাহার কণ্ঠ রুদ্ধ হইয়া আসিল। কাত্যায়নী জপের আসন হইতে উঠিয়া রানীর সুকোমল দেহখানি বক্ষে জড়াইয়া আনন্দজড়িত স্বরে কহিলেন, রানী, রানী, আমি আমি এসেছি দিদি, আমি এসেছি। ও ধীরেন, ধীরেন, দেখে যা, ধীরেন, দেখে যা, রানী এসেছে, রানী, রানী এসেছে, ধীরেন, আমাদের রানী এসেছে।